আর্টেমিস 2 মিশনের সবচেয়ে বিপজ্জনক অংশ কোনটা? রকেট উৎক্ষেপণ, নাকি চাঁদের পাশ দিয়ে উড়ে যাওয়া? না, কোনোটাই না, বরং বাড়ি ফিরে আসার ওই শেষ কয়েকটা মুহূর্ত। চলুন এই ব্যাপারটা নিয়েই আজ কথা বলা যাক। একবার ভাবুন তো, ওরিয়ন ক্যাপসুলটা যখন পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকবে তখন সেটার স্পিড কত থাকবে? ঘন্টায় প্রায় 25,000 মাইল, মানে শব্দের গতির চেয়েও 32 গুণ বেশি। আর এই অসম্ভব গতিতে বাতাসের সাথে ঘষা লেগে কি হবে? ক্যাপসুলের বাইরের তাপমাত্রা বেড়ে গিয়ে দাঁড়াবে 5,000 ডিগ্রি ফ্যারেনহাইটেরও বেশি, মানে সূর্যের পৃষ্ঠের যে তাপমাত্রা তার প্রায় অর্ধেক। ভাবা যায়? তো প্রশ্নটা হলো, এইরকম একটা অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে চারজন নভোচারীকে নিরাপদে ফিরিয়ে আনা হবে কিভাবে? এটাই কিন্তু মিশনের সবথেকে বড় ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ, আর এর উত্তরের ওপরে নির্ভর করছে পুরো আর্টেমিস প্রোগ্রামের ভবিষ্যৎ। আচ্ছা, অনেকেই ভাবতে পারেন মহাকাশ থেকে তো নভোচারীরা ফেরেই, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকেও তো ফেরে, তাহলে এটা নিয়ে এত কথা কেন? কারণ চাঁদ থেকে ফেরা আর আইএসএস থেকে ফেরা দুটো এক জিনিস নয়। চাঁদ থেকে ফেরাটা কেন যে এতটা আলাদা আর বিপজ্জনক, চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি। দেখুন, তফাৎটা মূলত গতির। আইএসএস থেকে যখন কেউ ফেরে তখন গতি থাকে ঘন্টায় 17,500 মাইলের মতো, কিন্তু চাঁদ থেকে ফেরার সময় সেই গতিটায় বেড়ে হয়ে যায় 25,000 মাইল। এই যে বাড়তি গতি, এর জন্যই প্রায় দ্বিগুণ শক্তিকে তাপ হিসাবে শুষে নিতে হয়। আর এই বিপুল পরিমাণ তাপ থেকে নভোচারীদের বাঁচানোর জন্যই তো আছে ওরিয়নের হিট শিল্ড। কিন্তু মজার ব্যাপার হলো, আর্টেমিস 1 মিশন, মানে যেটা মানুষ ছাড়া হয়েছিল, সেটার পর দেখা গেল এই রক্ষা কবচেই একটা অপ্রত্যাশিত সমস্যা রয়ে গেছে। এই হিট শিল্ডটা AVCO8 নামে একটা বিশেষ জিনিস দিয়ে বানানো। এর কাজ হলো নিজে পুড়ে গিয়ে ভেতরের তাপকে বাইরে ঠেলে দেওয়া। কিন্তু আর্টেমিস 1-এ যেটা দেখা গেল, মসৃণভাবে পোড়ার বদলে এর বড় বড় চাঙ্গর খসে পড়ছিল। টেকনিক্যাল ভাষায় একে বলে স্পেলেশন। অ্যাপোলোর সময়েও কিন্তু এই AV কোড ব্যবহার করা হতো। তখন কর্মীরা হাতে করে ছোট ছোট ছাঁচে এই উপাদানটা ভরতেন। কিন্তু আর্টেমিসের জন্য সময় বাঁচাতে নতুন আরও দ্রুত একটা পদ্ধতি নেওয়া হয়, যেখানে আগে থেকে তৈরি বড় ব্লক ব্যবহার করা হয়। আর সমস্যাটা হয়েছে এখানেই। এই নতুন পদ্ধতিতেই অসাবধানতাবশত উপাদানটা কম ছিদ্রযুক্ত হয়ে গেছে, যার ফলে ওই স্পেলেশন বা চাঙর খসে পড়ার সমস্যাটা দেখা দিয়েছে। এখন আর্টেমিস 2 এর জন্য তো রাতারাতি হিট শিল্ডটা বদলে ফেলা সম্ভব না, তাই নাসা একটা অন্য রাস্তা নিয়েছে। তারা হিট শিল্ডটা না বদলে পৃথিবীতে ফিরে আসার অ্যাঙ্গেল বা পথটাই বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। আর্টেমিস 1-এ ব্যবহার করা হয়েছিল স্কিপ রি-এন্ট্রি, মানে ক্যাপসুলটা একবার অ্যাটমসফিয়ারে ঢুকে পাথরের মতো লাফিয়ে আবার একটু বেরিয়ে গিয়ে তারপর আবার ঢুকত। এই যে মাঝে লাফানোর সময়টা, যখন ক্যাপসুলটা একটু ঠান্ডা হওয়ার সুযোগ পেত, তখনই ক্ষতিটা হচ্ছিল। তাই আর্টেমিস 2 এর জন্য আরও খাড়া বা স্টিপ একটা অ্যাঙ্গেল বেছে নেওয়া হয়েছে, যার নাম লফটেড এন্ট্রি। এখানে ওই লাফিয়ে বেরিয়ে ঠান্ডা হওয়ার কোনো সুযোগই নেই। কিন্তু এই সমাধানের জন্য একটা বড়সড় কম্প্রোমাইজ করতে হয়েছে। এই নতুন পথের কারণে উৎক্ষেপণের জন্য যে নির্দিষ্ট সময়গুলো বা লঞ্চ উইন্ডো থাকে, সেগুলো প্রায় অর্ধেক হয়ে গেছে। আর অবতরণের জায়গাও খুব নির্দিষ্ট হয়ে গেছে, খুব বেশি এদিক ওদিক করার সুযোগ নেই। তো চলুন এবার সেই রুদ্ধশ্বাস 13 মিনিটের জার্নিটা ধাপে ধাপে দেখি। মহাকাশের সীমানা থেকে শুরু করে মহাসাগরের বুকে আছড়ে পড়া পর্যন্ত ঠিক কি ঘটতে চলেছে। এই মিশনের একদম শেষ পর্বে পরপর কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা একেবারে ঘড়ির কাঁটা ধরে নিখুঁতভাবে ঘটতে হবে। একটা ধাপের সাফল্যের ওপর নির্ভর করছে পরের ধাপটা। বায়ুমণ্ডলে ঢোকার পর যখন ক্যাপসুলের গতি অসম্ভব দ্রুত কমতে শুরু করবে, তখন ভেতরের নভোচারীরা প্রচণ্ড চাপ অনুভব করবেন। প্রায় 3.9 জি ফোর্স, মানে নিজেদের শরীরের ওজনের প্রায় 4 গুণ চাপ। আর এই প্রচণ্ড তাপে ক্যাপসুলের চারপাশের বাতাস আয়োনাইজড হয়ে একটা প্লাজমা শিল্ড তৈরি করে, ফলে সব ধরনের রেডিও সিগন্যাল বন্ধ হয়ে যায়। এই কয়েকটা মিনিটের জন্য মিশন কন্ট্রোলের সাথে নভোচারীদের সব যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন থাকে। একে বলে কমিউনিকেশন ব্ল্যাকআউট। এরপর গতি আরও কমানোর জন্য শুরু হয় একটা জটিল প্যারাশুট খোলার প্রক্রিয়া। প্রায় 25,000 ফুট উচ্চতায়
প্রথমে ক্যাপসুলের সামনের দিকের ঢাকনাটা খুলে বেরিয়ে যায়। এরপর দুটো ছোট ড্রোগ প্যারাশুট বেরিয়ে ক্যাপসুলটাকে সোজা আর স্থিতিশীল করে। তারপর আরও 3টি পাইলট প্যারাশুট বেরিয়ে এসে টেনে বের করে আনে বিশাল 3টা মেইন প্যারাশুটকে। এই 11টা প্যারাশুটের জটিল সিস্টেমটাই ক্যাপসুলের গতি ঘন্টায় প্রায় 300 মাইল থেকে কমিয়ে এনে দাঁড় করায় মাত্র 17 মাইলে। ভাবুন একবার, এই গতিতেই ক্যাপসুলটা পানিতে আছড়ে পড়বে, যা একটা নিরাপদ অবতরণের জন্য একদম পারফেক্ট। আর্টেমিস 2 এর ফ্লাইট ডিরেক্টর জেফ র্যাটিগান খুব সুন্দর করে বলেছেন ব্যাপারটা। তার কথায় এটা হলো সেই 13 মিনিট যখন সব কিছু ঠিকঠাকভাবে হতে হবে, একটাও ভুল করার সুযোগ নেই। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। নভোচারীরা নিরাপদে পৃথিবীতে ফিরে আসার পরেও মিশনের আসল পরীক্ষাটা কিন্তু বাকি থাকে। মানে মিশনের সাফল্য তখনও পুরোপুরি নিশ্চিত হয় না। ক্যাপসুলটা সমুদ্র থেকে তুলে আনার পর সেটাকে সোজা নিয়ে যাওয়া হবে কেনেডি স্পেস সেন্টারে। সেখানে ইঞ্জিনিয়াররা হিট শিল্ডের প্রতিটা ইঞ্চি খুঁটিয়ে দেখবেন, কোথায় ফাটল ধরেছে, কোন জায়গাটা কতটা পুড়েছে, কতটা উপাদান খসে পড়েছে, সব কিছুর একটা ডিটেলড ম্যাপ তৈরি করা হবে। তো এর থেকে দুটো জিনিস হতে পারে। যদি দেখা যায় হিট শিল্ডটা প্রায় ঠিকঠাক আছে, তাহলে বুঝতে হবে নাসার নতুন পরিকল্পনাটা সফল। আর তাহলে আর্টেমিস 3 মানে চাঁদে নামার মিশনের জন্য সবুজ সংকেত পাওয়া যাবে। কিন্তু যদি আবার অপ্রত্যাশিত ক্ষতি দেখা যায়, তাহলে কিন্তু পুরো আর্টেমিস প্রোগ্রামের ভবিষ্যৎ নিয়েই একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হবে। সুতরাং ওরিয়নের এই ফিরে আসাটা শুধু একটা মিশনের শেষ নয়, এটা আসলে একটা বড়সড় পরীক্ষার ফলপ্রকাশ। আর এই ফলের ওপরেই নির্ভর করছে মানবজাতি হিসেবে মহাকাশ অভিযানে আমাদের পরবর্তী পদক্ষেপটা কী হবে।